যুব সম্প্রদায় এদেরকে নিয়েই মূলত কথা বলবো, কিন্তু অন্যান্যদের প্রসঙ্গও তার মধ্যে থাকবে। যুব সম্প্রদায়কে নিয়ে এই জন্যে বলবো যে এখন বলে জেন জি, আবার বলে জেন আলফা। জেন আলফা মানে যে ছেলে বা মেয়ের বয়স 15-র মধ্যে, তাদেরকে নিয়ে হচ্ছে জেন আলফা। তাহলে জেন জি, জেন আলফা যারা, তারা আমাদের সমাজের একটা বিরাট বড় অংশ। কত বড় অংশ সেটাও ভাববার আছে। সেইটাতে আমরা চীন রাশিয়াকে পেছনে ফেলে দিচ্ছি। তার কারণ যদি সংখ্যার দিক দিয়ে যাই, ভারতে 14 বছরের মধ্যে যাদের বয়স সেই সংখ্যাটা হচ্ছে 25%, 15 থেকে 64 হচ্ছে 68%, আবারও বলি 15 থেকে 64 68%, আর 65-র ওপরে হচ্ছে 7%। সুতরাং অঙ্কে যেরকমভাবে গড় করা হয়, অথবা আরেকটু সফিস্টিকেটেড যেটা হিসেব আছে মিডিয়ান, সেই মিডিয়ানটা আমাদের দেশের হচ্ছে 28 বছর বয়স, যেখানে চীন এবং আমেরিকা এদের দুজনেরই 38। তো আমাদের হচ্ছে 28। এই যে সময়টাতে সমগ্র পৃথিবী যুদ্ধ বিক্ষুব্ধ এবং কার কত শক্তি তার প্রদর্শন চলেছে অমানুষিকভাবে, সেখানে আমরা ভাবছি যে শক্তি কী দিয়ে তৈরি হয়, তার অন্যতম হলো যুবক যুবতী সংখ্যায় কত আছে। সেখানে 28 একটা খুব উজ্জ্বল সংখ্যা এবং সম্ভাবনাপূর্ণ সংখ্যা। তাই তাম্রলিপ্ত বইমেলায় যখন ভাবছি কোন পথে আজ চলছে সমাজ, তখন অবশ্যই ভাবতে চাইব যে কোন পথে আজ চলছে যুব সমাজ। 28 মানে তো এই নয় যে 28 বছর 1 মাস যার বয়স সেই আলোচনার বাইরে, কিন্তু আমরা ভাবছি যে পুরো ফোকাসটা, পুরো মনোযোগটা রয়েছে ওই দিকে। আবার এর উল্টো দিকও আছে। এই যে যুব সম্প্রদায়ের সংখ্যাটা এতটা বেশি এবং তারাই সেন্টার স্টেজে, তার ফলে সোনালি এবং অঙ্কিতার বক্তব্যের মধ্যে ছিল যে প্রজন্মের সঙ্গে প্রজন্মের তফাতটা আবার বড্ড বেশি হয়ে যাচ্ছে এক এক সময়তে। যে বড়রা আর ছোটরার সংখ্যায় অনেক, তাদের যে জগৎ, সেই জগৎটা খুব বড় প্রভাব বিস্তার করছে সমাজের ওপর। সেই জন্য বড়রা বলতে গেলেই যেন একটু গলাটা একটুখানি ডাউন হয়ে যাচ্ছে। এই ডাউন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেটা আসে সেটা হচ্ছে জেনারেশন গ্যাপ, যেটাকে বলা হয়, খুব পরিচিত, প্রজন্মের সঙ্গে প্রজন্মের তফাৎ। কোনো একটা দুর্গাপুজোর দশমীর পর যখন সব প্রণাম করা হচ্ছে, তখন একটি কম বয়সী ছেলে কোনো রকমের নিচু হয়ে একজন বয়স্ক মানুষকে নাকি প্রণাম করেছে, আর তার নিচু হতে একটু সময় লেগেছে। আর এর মাঝখানে সেই বয়স্ক মানুষটি বলেছেন, দীর্ঘজীবী হও। এ কী শুনেছে কি জানি, ও যখন আবার সোজা হয়ে দাঁড়িয়েছে, তখন ওই কি উনি বলেছেন দীর্ঘজীবী হও, কিন্তু পুরোটা ঠিকমতো যায়নি তার কাছে। সে দাঁড়িয়ে বলছে, দাদু কত জীবী বললেন? তো এই রকম আমাদের জেনারেশন গ্যাপের ফলে অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। যে একরকম মানসিকতার মধ্যে একটা বড় অংশ আর এক রকম অংশ ভাবছে যে এইরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত, কিন্তু এমবি ছাড়িয়ে জিবির তফাৎ হয়ে যাচ্ছে। সেইটাতে আমাদের ভাববার আছে, কিন্তু ভাববার আছে অনেকটা আশার সঙ্গে। আমি অনেকটা আশান্বিত হচ্ছি, কারণ এইমাত্র যেটা বললাম তাতে অনেকেই হেসে উঠেছে। না হাসলে আমি দুঃখ পেতাম। এইবারে আশার জায়গা হচ্ছে যে এই যে যুব সম্প্রদায়ের এতটা একটা বড় সংখ্যায় উপস্থিতি, তাকে ইংরেজিতে গুছিয়ে সুন্দর করে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। যে এই যে জনবিন্যাসটা রয়েছে এবং তাতে যুব সম্প্রদায় এইরকম যে বড় রকম সংখ্যায় রয়েছে, এইটার সুফল পাওয়া যাবেই যাবে। কতটা ব্যাংকিংয়ের ভাষা ব্যবহার করে বলা হয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সেইখান থেকে আমরা ভাবতে চাইব যে সমস্যা কোথায় নেই। পূর্ব মেদিনীপুরেও আছে, পূর্ব আমেরিকাতেও আছে। সমস্যা ছাড়া তো হয় না অস্তিত্ব, কিন্তু সেই সমস্যার মধ্যে থেকে কি করে কেটে বেরিয়ে আসব, কোন পথে আজ চলছে সমাজ, এবং একটু ডাইনে বাঁয়ে করে কোন পথে চলা দরকার, এইটা কে ঠিক করবে? এটা ঠিক করবে যুব সম্প্রদায়, কারণ তাদের মধ্যে বুদ্ধি আছে, বোধ আছে, ভবিষ্যতের স্বপ্ন আছে, এবং সেই স্বপ্নকে রূপায়িত করবার প্রতিজ্ঞা আছে। অতএব আমরা সমস্যাগুলোকে ভাবব, কিন্তু তার সঙ্গে ভাবব যে এর সমাধানটা কোথায় আছে। সমস্যার মধ্যে মোবাইল ফোনের কথা এসেছে। মোবাইল ফোন যদি তাকাতে পারত, যদি চোখ থাকতো, তাহলে আমার মনে হয় সারা দিনের মধ্যে বেশ কিছুটা সময় খুব হাসি হাসি চোখে তাকিয়ে থাকতো, যে একজন আরেকজনকে বলছে যে ওহ, মোবাইলটা আছে বলে বুঝলি
তোর সঙ্গে যোগাযোগ হলো সেই কবে, স্কুলের পর থেকে আর যোগাযোগ নেই ইত্যাদি, তখন মোবাইলের যদি চোখ থাকতো তাহলে সে খুব খুশিতে ডগমগ হয়ে তাকিয়ে থাকতো। আবার দিনের মধ্যে একটা সময়তে একেবারে গরুচোরের মতো তাকাতো। তার কারণ হচ্ছে বড়রা প্রায়ই গালমন্দ করেন যে মোবাইল এসে সর্বনাশ হয়ে গেল। সুতরাং সেই সময়টাতে ওদের যদি চোখ থাকতো একদম গোচরের মতো তাকাতো, তাতে কোনো সন্দেহ নেই। অথবা এই মোবাইলকে নিয়ে একটা অদ্ভুত অবস্থা হয়ে আছে। কেউ কেউ ভাবছে যে এটা অসাধারণ, মানে আমার হৃদয়েরও যদি কেউ খুলে নিয়ে যায় কিন্তু মোবাইল যেন না নিয়ে চলে যায়। আর কেউ কেউ ভাবছে যে এইটা এক্ষুনি ব্যান করে দেওয়া উচিত, দেশের সরকারের অন্তত স্কুলের মধ্যে ব্যান করা উচিত ইত্যাদি ইত্যাদি, তখনই সে গোচর মতো হয়ে যাবে। তাহলে মোবাইলকে নিয়ে আমাদের সেখানে বুঝতে হবে যে এটাকে ঠিক মতো ব্যবহার করতে হবে। এই তো বাংলা কথা, যে সেটাকে যদি ঠিক মতো ব্যবহার না করতে পারি তাহলেই অসুবিধে হয়। অসুবিধাটা কীরকম হয়? এই মোবাইলের জন্য যেটা হয় সেটা হচ্ছে ওই জেনারেশন গ্যাপটা তৈরি হয়। যে তোমাকে যদি একটা জিনিস খুঁজতে বলি, বয়স্কদের কেউ বলতে পারে যে যদি মেচেদায় একটা কিছু খুঁজে বার করতে বলি, তুমি তো 14 জনকে ফোন করবে, করে তোমার 1.5 ঘন্টা লেগে যাবে, আর আমি এক্ষুনি ম্যাপে ফেলে 1.5 মিনিটের মধ্যে বার করে ফেলবো। এর ফলে যেটা হয়, ইংরেজিতে বলছে অবসলেন্স, যে খুব তাড়াতাড়ি জিনিসটা অপ্রয়োজনীয় হয়ে যায়। কি অপ্রয়োজনীয় হয়ে যায়? ওই তুমি কাকে ফোন করবে ওইসব অপ্রয়োজনীয়, তোমার ওই টেলিফোন অপ্রয়োজনীয়, তোমাদের বয়সের যে আউটলুক ওইটা অপ্রয়োজনীয়। এই শেষেরটা খুব ডেঞ্জারাস, যে অপ্রয়োজনীয়, দরকার নেই, অবসলিট হয়ে গেছে। এইটা মোবাইল আসার সঙ্গে সঙ্গে ভীষণ রকমভাবে হচ্ছে। এবং একজনকে সাবধান থাকতে হচ্ছে যে যার বয়স ধরলাম 16, আর 16কে যদি উল্টে নিই তাহলে 61, তাহলে 16 বছর ভাবতে পারে যে 61 বছরের মানুষ জাস্ট অবসলিট হয়ে গেছেন, চলবে না, তিনি বেঁচে পড়তে থাকুন, দীর্ঘজীবী হন, 16 জিবি 32 জিবি যাই হোক, কিন্তু চলবে না। সেটা 16 ভাবতে পারে 61 সম্বন্ধে, কিন্তু মুশকিল হচ্ছে 16 সম্বন্ধেও সেটা ভাবছে 14, 13, 12, 11। যার বয়স কম, সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে যে সে, যার বয়স বেশি, তার থেকে মোবাইলের জগতে কিঞ্চিত বেশি জানে বই কম জানে না। এটা প্রত্যেকের অভিজ্ঞতা। কেউ কেউ বলেন যে আরে কম বয়সীরা যেভাবে করছে তো ভাবতেও পারি না যেভাবে এই ডিভাইসটাকে অপারেট করছে। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এর ফলে অবসলিট হয়ে যাচ্ছে। 61 কাছে, 16 কাছে 61 অবসলিট হয়ে যাচ্ছে, আবার হয়তো 10 কাছে 16 অবসলিট হয়ে যাচ্ছে। আমরা সেরকম একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে বাস করছি। আর কি হচ্ছে যে আমাদের যে মনোযোগটা, এই মনোযোগটা খুব ছোট ছোট মনোযোগ হয়ে যাচ্ছে। যাদের বয়স কম তারা এই জায়গাটা বুঝতে পারবে যে আমরা যখন কিছু একটা দেখছি ভিডিও, প্রথমত তো ভিডিও প্রায় দেখিই না, আমরা স্কিপ করে করে দেখি। এবারে স্কিপ করে দেখা ছাড়াও আর একটা আছে, কেউ একটু বলবে যে আর কি আছে যে চটপট চটপট দেখে ফেলা যাবে, অতক্ষণ ধরে দেখতে ইচ্ছে করছে না। সবাই জানে, হয়তো সংকোচে বলছে না, কেউ একটু বলো না। সবাই জানে, আমার থেকে ভালো জানে। তো স্পিডটাকে বাড়িয়ে দিলাম, ভিডিওর স্পিড বাড়িয়ে দিলাম, যে দূর বাবা থেমে 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 কী বলছে, স্পিডটাকে বাড়িয়ে দিলাম। কেউ 1.5 করছে, কেউ 2 করছে, সে অদ্ভুত 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 দেখাচ্ছে, কিন্তু ঠিক আছে, ও যা বোঝার আমি বুঝে গেছি। কেননা মনোযোগটা এত খণ্ডিত মনোযোগ, সেখানে স্পিড বাড়াচ্ছে। এই অভ্যেসের জন্য কেউ কেউ আবার রিলসের মধ্যেও স্পিড বাড়াবার চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে যাচ্ছে। তো এই যে স্পিড বাড়িয়ে দেওয়া দিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা জিনিসকে বুঝে নেব, এইটাকে গালমন্দ করেনি, কিন্তু একটু বক্রোক্তি করা হয়েছে এটার সম্পর্কে। আবারও ইংরেজিতে বলা হয়েছে এটা হচ্ছে পপকর্ন সিনড্রোম। পপকর্ন সিনড্রোম কথাটা এসছে এই জন্যে, যেটা পপিং আপ, সামথিং ইজ পপিং আপ ইন ইয়োর স্ক্রিন, কিছু একটা উঠছে, সেটা একটা গানের ভিডিও হতে পারে, অন্য কিছু হতে পারে, একটা ছোটো পরীক্ষার কিছু একটা এসছে, কিন্তু এটা পপ আপ করছে, আর তুমি যেভাবে ওইগুলোকে গলাধঃকরণ করছো, ওটা হচ্ছে পপকর্ন খাওয়ার মতো, কিছু পুষ্টিকর কিচ্ছু হচ্ছে না। তুমি ওইটাতে বেশিক্ষণ ধরে দেখছো না, তুমি তার থেকে অন্যদের স্কিপ করে চলে যাচ্ছ। দিস ইজ কল্ড পপকর্ন সিনড্রোম। এই পপকর্ন সিনড্রোম আধুনিককালের একটা জাতা অবস্থা। মানে কোনো একটা ছেলে বা মেয়েকে যদি কেউ বলে যে জানেন ওর ডালও খায় না, ভাতও খায় না, চিকেনও খায় না, মাটনও খায় না, বলে তাহলে সারাদিন খাচ্ছে কি? বলে সারাদিন পপকর্ন খাচ্ছে। তাহলে লোকে বলে পাগল নাকি? কিন্তু আমাদের এই সাইবার কনজামশন সেই রকম একটা জায়গায় চলে গেছে যে খুব ছোট 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 জিনিসের মধ্যে থাকি, যে 4 মিনিটের ভিডিও মানে ওরে বাবা ও হাই উঠছে, অতক্ষণ ধরে কে দেখবে? এই পপকর্ন সিনড্রোমের পাশাপাশি তার হাত ধরাধরি করে যেটা আছে সেটা হচ্ছে একটা বিরাট একাকিত্ব, যে যেখানে কিনা নিজেকে একা মনে হচ্ছে। কখন মনে হচ্ছে? খুব সহজ লক্ষণ, খুব সহজ পরীক্ষা হচ্ছে যে কারো কাছ থেকে যদি মোবাইলটা নিয়ে নেওয়া হয়, নিয়ে নিলে সে একেবারে একা হয়ে যাচ্ছে।
অথবা রাস্তায় ঘাটে যদি মনে হয় যে মোবাইলটা আমার সঙ্গে নেই, মোবাইলটা আমার সঙ্গে নেই মানে সারা পৃথিবী আমার সঙ্গে নেই। আবারও বলছি যে এটা জেন জি, জেন আলফার ক্ষেত্রে যেমন সত্য, তেমনি কিনা যারা অনেক বড় তাদের ক্ষেত্রেও সত্য যে এই রে মোবাইল নেই, মোবাইল নেই মানে তার মনে হচ্ছে যেন পৃথিবীর মধ্যে সে একটা মানে একটা দুস্থ অসহায় ব্যক্তির মতো পরিণত হয়েছে। তার মানেই হচ্ছে যে আমরা একা একা বাঁচছি। আর মোবাইল নেই তো কী হয়েছে, তোমার আত্মীয় স্বজন রয়েছে, তো তোমার বন্ধুবান্ধব রয়েছে, তোমার ছাত্রছাত্রী রয়েছে, মোবাইল নেই তো হারিয়ে গেছে, লোকে মুখ চাপা দেবে, বলবে ওরকম অলক্ষণে কথা বলবেন না দ্বিতীয়বার। তো তার মানে হচ্ছে যে আমরা একটা ভীষণ একাকিত্বের মধ্যে বাস করি, যে আমার সঙ্গে কে বন্ধু, আমার সঙ্গে শ্যামল, কমল, দীপালি, মনিকা এরা বন্ধু নয়, আমার সঙ্গে বন্ধু একটা প্রাণহীন যন্ত্র। এই একাকিত্ব আধুনিক সভ্যতার একটা অভিশাপের মতো, এবং সেটা মানুষকে কি করছে, ওই যে যন্ত্র, ওই যে বললাম যে কখনো কখনো হাসি হাসি মুখে তাকাচ্ছে, কখনো গোচরের মতো তাকাচ্ছে, সে কিন্তু ধীরে ধীরে যে কিনা ওটা ব্যবহার করছে তাকেও যন্ত্রের মতো একটা জায়গায় পরিণত করছে। একটা রোবটিক সিভিলাইজেশনের হাতছানি একটা আশঙ্কা রয়েছে, যে একটা রোবটের মতো মানুষ হয়ে যেতে পারে এই মোবাইলের প্রভাবে। মোবাইল যেন চাইছে যে সে যেরকম একটা প্রাণহীন অস্তিত্ব, তবে হ্যাঁ কাজকর্মগুলো করে দিতে পারে, জাস্ট প্রেস করলেই কাজ করে দিতে পারে, সামনে কিছু বললে কাজ করে দিতে পারে, সেরকম যে মানুষটা ওকে পকেটে করে নিয়ে কি ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকেও একটা যন্ত্রে পরিণত করবার চেষ্টা করছে। এই যান্ত্রিকতা অতিরিক্ত হয়ে গেলে কীরকম হয়, একটা মেলার মধ্যে একজন ভদ্রলোক, সেই ভদ্রলোক কার সঙ্গে একটা কথা বলবার চেষ্টা করছেন, মানে এটা তাম্রলিপ্ত বইমেলা নয়, অন্য কোনো একটা মেলার কথা ভাবছি, তো সেখানে একটা কারোর সঙ্গে কিছু একটা পেমেন্ট করবার চেষ্টা করছেন তিনি, কিন্তু মেলায় প্রচণ্ড আওয়াজের জন্য কানে নিয়ে সুবিধা করতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না। তারপর একজন বলল লাউডস্পিকারে দিন, তখন সে লাউডস্পিকারে দিয়েছে, দিয়ে ওদিক থেকে যা বলছে সেটাও শোনা যাচ্ছে, আর এনারটা তো শোনা যাচ্ছেই। ওদিক থেকে বলছে, যখন ওই কিছু প্রাথমিক কথা হলো তখন ওদিক থেকে বলছে আপনার নামটা বলুন, তখন এই ভদ্রলোক চিৎকার করছে, বলছে অম্লান গাঙ্গুলি। ওদিক থেকে বলছে কি বললেন, অনলাইন গাঙ্গুলি। সে এক সাংঘাতিক কাণ্ড, মান সম্মান নিয়ে টানাটানি, এ বলছে অম্লান আর ওদিকে বলছে অনলাইন গাঙ্গুলি, সেই নিয়ে একবারে মহা কেলেঙ্কারির কাণ্ড। এ মোবাইল ছুঁড়েও ফেলতে পারছে না, তাহলে সেম সাইড গোল হয়ে যাবে। এই রোবটিক সিভিলাইজেশন একটা রোবটের মতো, যে ওই প্রান্তে ভাবছে কি করে যে একটা জলজান্ত মানুষের নাম অনলাইন গাঙ্গুলি হবে, কিন্তু এই রকম একটা যান্ত্রিক রোবটিক একটা সভ্যতার কাছাকাছি যে আমাদেরকে নিয়ে আসছে মোবাইল ফোন। তার পাশাপাশি যেটা হচ্ছে সেটা হলো যে শ্রদ্ধাহীনতা তৈরি হচ্ছে বিরাট রকমভাবে। শ্রদ্ধাহীনতা কীরকম, যে আমি তো মোবাইলের কাছ থেকে সব কিছু পাবো, আমি যা চাই সব কিছু পাবো। আমার যদি পরীক্ষার আগের রাত্রে ভূগোল নিয়ে কিছু জানবার থাকে, আমার যদি পাটিগণিত থাকে, বীজগণিত থাকে, জীবনবিজ্ঞান থাকে, তার ছবি থাকে, ছবির দরকার থাকে, আমার যদি একটা 3D ভিজুয়ালাইজেশন দরকার থাকে, আমি মোবাইল থেকে সমস্ত কিছু পাবো। আমার শিক্ষক বা শিক্ষিকাকে দরকার হবে কেন? এই যে প্রশ্নটা, তার সঙ্গে শ্রদ্ধাহীনতার একটা যোগ আছে। শিক্ষা, ছাত্রছাত্রীরা বিশেষভাবে ভেবে দেখবে যে শিক্ষা এমন একটা জিনিস যেটার মধ্যে শ্রদ্ধাটা না থাকলে শিক্ষা হতে চায় না। এ একটা অদ্ভুত ব্যাপার। তোমরা একটু হাত তোলো দেখি যে কারা, আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো না, কারা অনুঘটক নামটা শুনেছো, একটু হাত তোলো। অনুঘটক নামটা শুনেছো, একটুখানি ভালো করে হাত তোলো না। যে হাত খুব অল্প তুলেছে, ভাবছে এরপরে আবার বোধহয় কিছু প্রশ্ন আসছে, কিন্তু প্রশ্ন নেই। অনুঘটক যেটা না থাকলে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় না, পুরো জিনিসটা ঘটবেই না যদি অনুঘটক না থাকে। ঠিক শিক্ষাটা হচ্ছে সেই রকম, তার মধ্যে একটা অনুঘটক লাগে, এবং রসায়নে যে অনুঘটকের কথা বলা হয় সেটা খুব কম পরিমাণে লাগে, বেশি লাগে না। শিক্ষার ক্ষেত্রে যে অনুঘটকটা লাগে তার নাম হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা না হলে কিছুতেই কিছু কাজ হবে না। আমি যখন ড্রাইভিং শিখেছি, ড্রাইভিং প্রতি একবারই অন্তর অন্তর কেউ না কেউ শেখে, যে আচ্ছা শিখে রাখা ভালো। যখন ড্রাইভিং শিখেছি তখন যে মানুষটি শেখাচ্ছেন সে মানুষটি খুব রুক্ষ মেজাজের। আমার মনে আছে যে একটুখানি ভুলচুক হলে একদম যা তা বলছেন, এমনকি মাঝে মাঝে আমরা যারা শিখছি তাদের প্রতি অশালীন শব্দও বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে মনে জানছি যে ওর ওই অশালীন শব্দটাকে আমি অনুকরণ করব না, কিন্তু একই সঙ্গে তার প্রতি শ্রদ্ধা হারাবো না। তার কারণ আমি অনেক ভালো ভালো শালীন শব্দ জানি, কিন্তু আমি ড্রাইভিংটা জানি না। সুতরাং উনি যেটা জানেন ড্রাইভিং, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট কোন পথে আজ চলছে সমাজ। সুতরাং ড্রাইভ করবার কায়দা কানুন, সেটা 4 হুইলার নিয়ে হোক, সমাজ নিয়ে হোক, আমাদের জানতে হয়। এবং সেইখানে আমাকে বুঝতে হবে যে ওই মানুষটার প্রতি যদি শ্রদ্ধা না রাখি, যে উনি আমাকে ড্রাইভিং শেখাচ্ছেন, তাহলে কিছুতেই আমি যতই গিয়ার এবং অ্যাক্সেলারেটর এবং ব্রেক জানি, ও গাড়ি চালানো আমি শিখতে পারবো না। এই শ্রদ্ধা খুব দরকার। ইন্টারনেট এসে আমাদেরকে কতকটা ওই দিকে যেন হাতছানি দিচ্ছে যে শ্রদ্ধা ছেড়ে দাও, গুলি মারো,
তুমি তো সমস্ত তথ্য স্ক্রিন থেকে পাচ্ছ। না, স্ক্রিন থেকে পাচ্ছি, কিন্তু তার সঙ্গে ওই অপূর্ব অনুঘটকটি দরকার, শ্রদ্ধা দরকার শিক্ষক শিক্ষিকার প্রতি, শ্রদ্ধা দরকার পিতামাতা গুরুজনের প্রতি। তা না হলে লোকে বলে কাঁচকলা হবে, আর তার কাছাকাছি একটা শব্দ আছে, দরকচা মেরে যাবে। এই শিক্ষা দরকচা মেরে যাবে, না এদিক না ওদিক, যদি আমাদের সেই শ্রদ্ধাবোধটা না থাকে। সেই জন্যই বলছিলাম যে এই শ্রদ্ধাবোধ আমাকে তমলুকে কি হলদিয়ায় কি মেচেদায় বাজারে গিয়ে বা ধর্মতলায় গিয়ে বাজারে গিয়ে কিনে আনতে হবে না। এই শ্রদ্ধাবোধ আমাদের মধ্যে রয়েছে, কিন্তু যেন এই শ্রদ্ধাটা নষ্ট না হয়ে যায়। লোকে বলে ক্ষার জাতীয় সাবান বেশি মাখবেন না, তাহলে ত্বকের যে তৈলাক্ত ভাব ওটা চলে যাবে, ত্বকটা খড়খড়ে হয়ে যাবে। আপনাকে দেখতে ভালো হতে পারে, কিন্তু ক্ষার জাতীয় সাবান ঠিক সেই রকম এই ইন্টারনেট জাতীয় যে বস্তুটা, ওটা আমাদের সমাজ জীবনের মধ্যে শ্রদ্ধা নামক যে অপূর্ব তৈলাক্ত পদার্থটা আছে ওটাকে তুলে দিতে চায়। সুতরাং উই উইল হ্যাভ টু বি কেয়ারফুল যে শ্রদ্ধা আমাদের সর্বাঙ্গে নিয়ে তারপরে শিক্ষার আঙিনায় আমরা বিনয়ের সঙ্গে গিয়ে উপস্থিত হব। এই হচ্ছে একজন আধুনিক এবং যে কিনা ভবিষ্যৎ গড়ে তুলতে চলেছে সমনস্ক একজন ছাত্র বা ছাত্রীর লক্ষণ। তবে সেই সঙ্গে ভাবতে হবে যে ওই যে বলা হচ্ছিল একাকিত্ব, ওই একাকিত্বের সঙ্গে একটা কথা বলতে ভুলে গেছি। একাকিত্বের সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে অবসাদ বা ডিপ্রেশন। বর্তমান ছাত্র সমাজের ছাত্রছাত্রী মিলে একটা বিরাট সমস্যা হচ্ছে ডিপ্রেশন। আবারও বলছি ছাত্রছাত্রী বলছি মানে কত বয়স? 15, 16, 17, হ্যাঁ, আবার 25, 26, 27ও বটে, 35, 36, 37ও বটে। এটা একটা সমাজের বিরাট সমস্যা যে অবসাদ, এবং সেই অবসাদ যে কারণে আসছে তাতেও আবার এই সোশ্যাল মিডিয়া বিরাটভাবে প্রভাব ফেলছে। যখন কেউ স্ট্যাটাস দেখছে অন্যের, তখন প্রায়ই অবসন্ন হয়ে যাচ্ছে যে ও বন্ধুটা বিদেশ চলে গেল। আরে বিদেশে গেছে হয়তো 2 মাসের জন্য, এবং যে চাকরিটাতে গেছে সেই চাকরিটা যে কোনো সময় নট হয়ে যেতে পারে। আমরা চাইছি না কখনো এরকম হোক, কিন্তু তার স্ট্যাটাসে যখন কেউ দেখছে যে বিদেশে গিয়ে একটা অপূর্ব মূর্তির সামনে ছবি তুলেছে, তারপরে একটা ট্রেনের মধ্যে মারমার কাটকাট ছবি তার উঠেছে, তখন অবসন্ন হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানুষ যে ও আমাকে ছেড়ে এত এগিয়ে গেল। আর রিলেশনশিপের কথা তো ছেড়েই দিলাম। এই ডিপ্রেশন মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেখানে তাকে মনে রাখতে হবে যে আমার মধ্যে অনেক কিছু আছে যেটা ওই স্ট্যাটাসে ধরা নেই। আমি স্ট্যাটাস দিচ্ছি না তাই, কিন্তু আই ডু হ্যাভ অ্যান এলিভেটেড স্ট্যাটাস। আমার বংশ, আমার অঞ্চল, আমার বিদ্যালয়, আমার গুরুজন, তাদের মধ্যে এমন অনেক কিছু আছে যেটাকে কেউ স্ট্যাটাসে দেয় না, কিন্তু সেটা আমার গর্বের জায়গা। অতএব আমার স্ট্যাটাস এমন ঠুনকো নয় যে একটা ভিডিও দেখে আমি ঘর অন্ধকার করে দুঃখে শুয়ে পড়ব। এই অবসাদের জায়গা থেকে আমাদের কিভাবে বেরোতে হবে? আমাদের বেরোতে হবে আত্মগরিমার জায়গাগুলোকে স্মরণ করে, যে আমার পরিবারের মধ্যে থেকে কত বড় মানুষ আছেন, আমি যে বিদ্যালয়ে পড়ছি সেখানে কত বড় মাপের মানুষ আছেন আমাদের এই ভারতবর্ষে, বঙ্গে তথা ভারতবর্ষে। আমি সেই পরিবারের একজন, সেই বিস্তৃত পরিবারের একজন। সুতরাং আমার অবস্থানটা ওরকম ঠুনকো নয়, এই ভেবে অনেক ডিপ্রেশন থেকে মানুষ বেরিয়ে আসতে পারে এবং আসা উচিত। আবারও বলছি যে এইটা কিন্তু কোনো বয়সের মধ্যে নয়, অনেক বেশি বয়স্ক মানুষের মধ্যেও ওই কারণে যে অমুকের তুলনায় আমি কোথায় পড়ে রইলাম, এই জন্য ডিপ্রেশন চলে আসছে সাংঘাতিকভাবে। আমার এক স্টুডেন্ট তার মার কথা বললো, একটু মজা করে বলি, যে এই যে কম্পিউটারের জগৎ, মোবাইলের জগৎ, কম্পিউটার তো এখন প্রায় ব্যাকগিয়ারে পড়ে যাচ্ছে এক এক সময়, মোবাইলের জগৎ এমনভাবে প্রভাব বিস্তার করছে। সে বললো যে জানেন স্যার, বলে হেসে কুড়োবাড়ি করছে। আমি বললাম যারে বলবি তো বাকিটা। বলছে আমার মা না সকালবেলায় কাগজ পড়তে গিয়ে একটা কাগজের মধ্যে একটা খবর খুব ছোট ছিল, সেই ছোটোটাকে ধরে বড় করবার চেষ্টা করছিল, খবরের কাগজ ধরে। তো যেমন মোবাইলে লোকে পিঞ্চ করে বড় করবার চেষ্টা করে, তো এই মোবাইলের এই একটা অদ্ভুত রকমের অবস্থা, পিঞ্চিং বা চিমটি কাটার মতো অবস্থা মানুষকে, যে তাকে একটা কীরকম জায়গায় পরিণত করে দিচ্ছে। সেইখান থেকে ওই একাকিত্ব আসছে, অবসাদ আসছে, কীরকম উদ্ভট ব্যবহার আসছে, সেইটার থেকে আমরা মুক্ত হতে চাইব। এবং সেটা মুক্ত হতে চাইব এই তমলুকে বসে, তাম্রলিপ্ততে বসে, পূর্ব মেদিনীপুরে বসে এইসব কথা ভাবতে আনন্দ আছে। কারণ এই অঞ্চল আমরা অন্য অঞ্চলের সঙ্গে তুলনা করব না, কেউ ছোট কেউ বড় এরকম স্বপ্নেও বলবো না, কিন্তু অবশ্যই উল্লেখ করতে চাইব যে এই অঞ্চল মহাকাশ গবেষণা থেকে আরম্ভ করে মাঠে ফসল ফলানো পর্যন্ত, ইনক্লুডিং স্বর্ণাক্ষরে লেখা বিপ্লবী আন্দোলন, সেখানে কি অসম্ভব
প্রভাব তারা রেখেছে, এই অসম্ভব কথাটাকে এডিট করতে হবে, সেটাকে সম্ভব করেছে। যেটা অসম্ভব মনে হতো পূর্ব মেদিনীপুর সেটাকে সম্ভব করেছে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে সেইখানে বসে আমরা নিশ্চয়ই ভাবতে চাইব যে সমাজ কোন পথে চলছে, এই কথাটার মধ্যে একটা দীর্ঘশ্বাস আছে যে হায় সমাজ কোন পথে চলছে। কিন্তু না, এইখানে দাঁড়িয়ে আমরা ভাবতে চাইব যে দিস ইজ জাস্ট স্টক টেকিং। যখন রান্নাবান্না হয় মায়েরা ভাবেন আচ্ছা কীরকম হলো দেখি একটুখানি নুনটা, এ বাবা নুন দিইনি, এই নুন দিয়ে নুন দিয়ে দে। আমাদের এই আলোচনা মানে ঠিক সেই রকম, যে একটু আস্বাদ করা যে সমাজ কীরকম চলছে, তারপর যেটুকুনি কারেকশন করার আমরাই করব এবং নতুন পথে চলব এবং সেই নতুন পথের দিশা দেখাবো সমগ্র ভারতবর্ষকে। দিস শুড বি আওয়ার মেন্টাল অ্যাটিটিউড। সেইখান থেকে আমরা আরেকটা সমস্যার কথায় চলে আসি। সেই সমস্যাটা হচ্ছে প্রতিযোগিতা। সোনালী এবং অঙ্কিতার কথার মাঝখানে এটিও এসছিল, কিন্তু ওদের কম সময় ছিল, হয়তো আরও সময় পেলে বিস্তারিতভাবে ওরা বলতো যে প্রতিযোগিতা, যে ছোটদেরকে মানে যারা শিক্ষার্থী তাদেরকে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে হবে, তোমাকে মেডিকেলে ঢুকতে হবে, এই যে জায়গাটা, এইটা অনেকে বলেন যে এটা খুব খারাপ। কিন্তু এটা যদি আমি বলি, কোনো অভিভাবক বা অভিভাবিকা আমার দিকে কিন্তু আঙুল তুলতেই পারেন যে আপনি যদি এই রাস্তাগুলো রুদ্ধ করে দেন, আপনি বলুন না কোন লাইনে পড়াশোনা করবে, সেই লাইনে পড়াশোনা করে চাকরি পাবে তো? তাহলে আমরা যখন জগতে থাকবো না বড়রা, তখন ওরা নিজেরা উপার্জন করতে পারবে তো? আপনি মাইকের সামনে তো দাঁড়িয়ে বা বসে এত কথা বললেন যে প্রতিযোগিতা খারাপ খারাপ খারাপ, তাহলে আপনি কোন লাইনটা বলছেন? সেখান থেকে নিজের পায়ে সৎভাবে দাঁড়াতে পারবে তো? এর উত্তরে আমরা প্রায়ই বোকা হয়ে যাব যে না সত্যি এইগুলো তো অর্থকরী লাইন শব্দটা একটা কেমন। কিন্তু ঠিক আছে, ওই পথ, আবারও সেই পথের প্রসঙ্গে আসছি যে তাহলে আমি কি করে একজনকে বলবো যে না না ইঞ্জিনিয়ার করো না, না না ডাক্তার করো না? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে যখন ওইটাকেই আমরা একমাত্র ভাবছি এবং জীবনের অন্য দিকগুলোকে আবছা রেখে দিচ্ছি। একটা ছেলে বা একটা মেয়ে যদি কবিতা আবৃত্তি করতে পারে, তাহলে আমরা বলছি যে না না দূর, কবিতার ক্লাস ওসব হায়ার সেকেন্ডারির পরে হবে, এখন ওগুলো চাপা থাকে, এখন কেউ কবিতার ক্লাস করে নাকি? বা একটা মেয়ে বা একটা ছেলে নাচতে পারে, ওরে নাচের ক্লাস এখন হাত পা ভেঙে পড়বি নাকি, নাচের ক্লাস ওইসব পরে হবে, এখন অঙ্ক বিজ্ঞান যা পড়বার আছে পড়। এইটার সম্পর্কে সাবধান থাকতে হবে যে না, লেখাপড়া থাকবে, ধরা যাক অঙ্ক বিজ্ঞান থাকবে, আবার আবৃত্তি, অঙ্কন, নৃত্য সেটাও থাকবে মানে এই নয় যে দিনের মধ্যে 13 ঘন্টা থাকবে, 13 ঘন্টা পড়ুক না, কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সুকুমার শিল্পের চর্চায়, সুকুমার মনোবৃত্তির কাল্টিভেশনে যদি সে না দেয়, তাহলে ওই যে বড়রা বলছেন না যে আমরা যখন চোখ বুঝবো তখন এদের কি হবে? যখন তারা চোখ বুঝবেন তখন এই নবীন প্রজন্ম হয়তো বিরাট মাইনের চাকরি করবে, কিন্তু জীবনের পথে একটা ছোট্ট হোঁচট খেলে একটা দুধ দাঁড়িয়ে পড়ে যাবে, নিজেকে সামলাতে পারবে না। সেই জন্য তাকে সামলানোর জন্য তো কিছু রসদ দিতে হবে, তাকে তো একটা দাঁড়াবার জায়গা দিতে হবে। যখন বাইরের থেকে বিষাদ এসে তার মনকে আচ্ছন্ন করে ফেলছে, তখন মনের মধ্যে দাঁড়াবার জন্য একটা তো স্পেস দিতে হবে। এই স্পেসটা যদি না দিতে পারি আমরা, সেটা একটা ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। সুতরাং সুকুমার বৃত্তি, সেটা কারুর ধর্ম করে হোক, ধর্মের কথা আলোচনা করে হোক, কারুর গান, কবিতা, অঙ্কন, যেভাবেই হোক না কেন, সেইটাকে জারি রাখতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে সেই ভাবটা থাকতে হবে। শিক্ষক শিক্ষিকা, আমাদের অভিভাবক অভিভাবিকাকে সেটা খুঁজে পেতে ওইটাকে খুব নার্চার করতে হবে। এইটা না হলে কি হবে যে আমাদের শিক্ষাটা বড্ড ম্যাসকুলিন হয়ে যাবে এবং বড্ড ডেঞ্জারাস হয়ে যাবে। আর এই শিক্ষাকে আমাদের দেশজ পদ্ধতিতে পুরোপুরি নিয়ে আসতে হবে। আজকে যে ছেলে বা মেয়ে সত্যি প্রোগ্রামিং ভালো করে করতে পারে, আজকে যে ছেলে বা মেয়ে কোডিংয়ের ক্ষেত্রে এক্সপার্ট, তাকে ধরা যাক আমি ডেটাবেস ম্যানেজমেন্ট শেখাচ্ছি, তার মাথার মধ্যে যদি একটু ঢুকিয়ে দিতে পারতাম যে দেখ এই যে এত সংখ্যক তথ্য, এই তথ্য নিয়ে তুই যা শিখেছিস এ তো অসাধারণ শিখেছিস, তুই একটু ভেবে দেখিস তো যে এই আবহাওয়ার তথ্য যে থাকে, সেই তথ্যটাকে কি করে হ্যান্ডেল করা যায় যাতে আমাদের চাষি ভাইদের বিশেষভাবে কাজে লাগে। আমাদের দেশের জন্যে তোমার ওই অসামান্য আন্তর্জাতিক প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, এটা ভাবতে তোমার ইচ্ছে করবে না? তখন দেখা যাবে যে শুকনো জমিতে বৃষ্টি পড়লে যেরকম হয়, ওই মেধাবী ছাত্র বা ছাত্রীর অন্তরে সেই রকম একটা ভবিষ্যতের সুস্বপ্নের বাড়িপাত হতে আরম্ভ করবে। যে তোমার টেকনোলজি থাকুক, তোমার কাটিং এজ নলেজ থাকুক, কিন্তু চলো সেটাকে দেশের জন্য কি করে ব্যবহার করা যায় সেইটা বিশেষভাবে ভাবি। এই দেশজ শিক্ষা আমাদের বিশেষভাবে প্রয়োজন। আমি আমার সময়সীমার মধ্যে আর একটি দুটি ছোটোখাটো বিষয় বলবো, সময়টা রয়েছে কিন্তু হয়তো সময়ের আগেই শেষ করব। একটি দুটি ছোটোখাটো বিষয় বলবো।
সেটা হলো যে আজকে কত তারিখ, যত তারিখ তার থেকে হয়তো আর 2 সপ্তাহের মধ্যে ভোট এবং এই নির্বাচন আবারও বলছি, এর সঙ্গে ছোটদেরও যোগ আছে, বড়দেরও যোগ আছে, যার ভোটাধিকার আছে, যার ভোটাধিকার আসেনি, সকলেরই যোগ আছে। এই নির্বাচন যে এত হিংস্র হয়ে উঠতে পারে এটা আমাদের আগে ধারণার মধ্যে ছিল না, কারোরই ধারণার মধ্যে ছিল না। যে ওই যে আবারও বলছি, যার বয়স 18 আর যার বয়স 81, কারোরই ধারণার মধ্যে ছিল না যে নির্বাচন এরকম ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। নির্বাচনটা কিসের মধ্যে আসছে? রাজনীতির মধ্যে আসছে। এই রাজনীতি শব্দটা বেশ ভালো, রাজ এবং নীতি। অনেকে বলেন যে নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটাই হচ্ছে রাজনীতি। অনেকে বলেন পলিটিক্স ইজ নাথিং বাট অ্যাপ্লাইড এথিক্স। কিন্তু যত সময় যাচ্ছে লোকে বলছে যে আপনি মাইকে বললে ভালো লাগবে শুনতে আমাদের, কিন্তু এই রাজনীতির মধ্যে ওই নীতির জায়গাটা চেপে যান, ও আর নেই। রাজনীতির মধ্যে থেকে ওই নীতির যে জায়গাটা সেইটা ক্রমশ অপসৃত হচ্ছে প্রায়। বড়দের কাছে আর বলবার অপেক্ষা রাখে না, শুধু এইটার বললেই স্মরণ করতে পারবেন যে যে ভাষা প্রয়োগ করা হচ্ছে সেইটাতে আর নীতি টিতির কিছু বালাই নেই প্রায়। এই যে রাজনীতি, এইটার সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে এবং মানুষ গড়তে হবে। মানুষ গড়তে হবে যেটা চট করে হবে না। কিন্তু ডেমোক্রেসির মধ্যে, গণতন্ত্রের মধ্যে লোকে বলে না যে মানুষ এবার ঠিক করছে, তমলুকের মানুষ ঠিক করছে অমুককে ভোট দেবে ইত্যাদি ইত্যাদি। তো মানুষের মত বলে তো একটা আছে, এবং পুরনো প্রবাদ হচ্ছে যে মানুষের কণ্ঠস্বর আসলে দেবতার কণ্ঠস্বর। সেই মানুষকে ধীরে ধীরে এইটাতে উন্নীত হতে হবে যে আমাদের কালচারকে অনেকটা আমরা নষ্ট করে ফেলেছি। সেই যে রাজনীতি, তার মধ্যে নীতির জায়গাটাকে ফেরত আনা, এর জন্যে আমাদের বিশেষভাবে জাগ্রত থাকতে হবে। কেউ যদি বলে যে তার মানে কি আপনি একটা নতুন পার্টি ফর্ম করতে বলছেন, হতে পারে। আবার এমনও হতে পারে যে এই যে রাজনীতির মধ্যে আমরা জেনে বা না জেনে অনেক সময় ডাইভ মারছি, আমরাও ভাবছি যে হ্যাঁ এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত, এবং পারস্পরিক যে গালমন্দের জায়গাটা সেটা টিভিতে বা মোবাইলে গাঁক গাঁক করে চালিয়ে দিয়ে শুনছি, আমাদের ওইটার থেকে বিরত হতে হবে যে এইটা আমার নয়। দিস ইজ আফটার অল নট মাই কাপ অফ টি। যদি নীতি নিয়ে আলোচনা করো, ইস্তেহার নিয়ে আলোচনা করো, ঠিক আছে, কিন্তু পারস্পরিক এরকম অশালীন শব্দ যেখানে বিনিময় হচ্ছে, এটার মধ্যে অন্তত আমি নেই। যিনি বলবেন আমি নেই, যে মা বলবেন, যে বাবা বলবেন, যে শিক্ষক বলবেন, যে শিক্ষিকা বলবেন যে এইটার মধ্যে আমি নেই, ইটস ডেফিনিট যে তার মুখ চেয়ে যারা বড় হয়ে উঠছে তারাও ওই সংস্কৃতিকে আস্তে আস্তে গ্রহণ করবে যে কোনটা ত্যায্য আর কোনটা গ্রাহ্য। রাজনীতি গ্রাহ্য, রাজনীতি ছাড়া দেশ এগোতে পারে না, কিন্তু অশালীন বাক্য প্রয়োগ সেটা ত্যায্য। এই জায়গাটা আমাদের হিন্দিতে যেমন বলে দুধ কা দুধ পানি কা পানি, সেইভাবে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে। সেইখানে বিবেকানন্দের যে কণ্ঠস্বর সেটা আমাদের কাছে খুব প্রবলভাবে আসে, খুব পরিষ্কারভাবে আসে, খুব শক্তিশালীভাবে আসে। বিবেকানন্দ বলছেন যে আগে মানুষ চাই, মানুষ চাই, মানুষ তৈরি হলে আর সব কিছু তৈরি হয়ে যাবে। এই মানুষ তৈরি, এটাই হচ্ছে প্রয়োজন, এবং সেটা হবে কীরকমভাবে? প্রত্যেক ঘর থেকে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ তৈরি হতে হবে। আমরা প্রচুর সময় ব্যয় করি ওই ইংরেজিতে যাকে বলে হোলিয়ার দ্যান দাও, যে অন্যদের থেকে আমি ভালো, আপনি ভালো, আমরা এখানে যারা আছি সবাই ভালো, বাইরে সব লোক যা তা। এই মনোভাব থেকে বেরিয়ে এসে সকলকে সঙ্গে নিয়ে আমাদের সমাজ গঠনের লক্ষ্যে এগোতেই হবে, তা না হলে মুক্তির পথ নেই। সমাজ যে পথে চলছে সেই পথটা কিন্তু এখন খুব ঢালু, ওটা খাদের দিকে প্রায় চলে যাচ্ছে। নতুন পথ নির্মাণের জন্যে আমাদের শ্রমিকের কাজ করতে হবে। ভাড়াটে শ্রমিক, ভাড়াটে সৈনিক, ভাড়াটে রাজনীতিবিদ দিয়ে সেই কাজ হবে না। ফলে আমাদের শ্রমিকের কাজ করতে হবে সমাজ গড়ে তুলতে যদি আমরা চাই, এবং সেখানে জানতে হবে যে দেশ একটা বিরাট ব্যাপার। এই যে যুদ্ধ চলছে, ছোটরা অনেকেই হয়তো জানো যে এই মুহূর্তে, আমি যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে একটা যুদ্ধ বিরতি চলছে, যে আমরা যুদ্ধ করব না 15 দিন কি 14 দিন আমরা যুদ্ধ করব না। এই যুদ্ধবিরতি অনেকেই বলছেন একটা সরু সুতোর ওপরে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে সেই সুতো ছিঁড়ে যাবে এবং প্রবলভাবে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ যখন হচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে যে সুন্দর সুন্দর দেখতে মিসাইল, সেই মিসাইলগুলোকে ফায়ার করা হচ্ছে। একটা মিসাইলকে যদি, আমি মিসাইল প্রযুক্তির সঙ্গে একটা সময় যুক্ত ছিলাম দীর্ঘদিন, এই মিসাইলকে যদি দেখো, মিসাইলকে দেখতে চমৎকার হয়। যদি একটা মিসাইলের ছবি দেখাই, এবারে ঝকঝক ঝকঝক করছে, তার গায়ে ডানা লাগানো আছে, মিসাইলকে দেখতে চমৎকার হয়। সেই মিসাইল কি করছে? সেই মিসাইল ওপরে উড়ে যাচ্ছে,
উড়ে যাওয়াটাও দেখতে চমৎকার, এই চমৎকার দুবার দুবার শব্দ এসে গেল। এরপরে কি? এরপরে হচ্ছে চমৎকার দেখতে কতকগুলো মেয়ে তাদেরকে নিমেষের মধ্যে ধ্বংস করে ফেলছে এবং রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মেয়েদের স্কুলের ওপরে গিয়ে একটা মিসাইল পড়ছে, শিশুরা যেখানে রয়েছে হসপিটাল নার্সিংহোম সেইখানে গিয়ে মিসাইল পড়ছে। সব দেশের মধ্যেই এটা ঘটছে যারা কিনা এই যুদ্ধের মধ্যে রয়েছে। এবং এই যুদ্ধ কি ভয়াবহ! আগে লোকে বলতো যে যুদ্ধে অন্তত তোরা যা করিস কর, মেয়েদেরকে এবং শিশুদেরকে ছেড়ে দে। কিন্তু এখন যুদ্ধটা হচ্ছে এরকম যে মেয়েদের এবং শিশুদের ধ্বংস করে দিতে হবে, তবে না মজা। এই যে অবস্থা, এটা কি সভ্যতা? সেইখান থেকে যদি আমরা ভাবি যে সভ্যতা কীরকম, মাঝখানে ভাবছি যে একটা অসাধারণ উক্তি আছে মার্টিন লুথার কিং জুনিয়রের। মার্টিন লুথার কিং জুনিয়র বলছেন যে উনি বলছেন, উই হ্যাভ গাইডেড মিসাইলস অ্যান্ড আনগাইডেড হিউম্যানিটি। মিসাইলকে গাইড করে করে নিয়ে যাওয়া যায় কীরকমভাবে, সেই টেকনোলজি রয়েছে, কিন্তু কি কেলেঙ্কারি দেখো, পুরো মানবতাটা আনগাইডেড। সো গাইডেড মিসাইল ইজ সামথিং অ্যাবাউট হুইচ ইউ ক্যান ফিল প্রাউড অফ, কিন্তু একই সঙ্গে উই উইল রিয়েলি বি অ্যাশেমড ওয়েন উই থিঙ্ক দ্যাট উই আর আ লট অফ আনগাইডেড হিউম্যান বিইংস। এই যে অবস্থা, সেইখান থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। এবং যদি কাউকে ভাবি যে চলুন একটু ভাবি যে স্বপ্নের একটা দেশ কেমন হবে, স্বপ্নের একটা দেশ একটা কোথাও ম্যাপের মধ্যে চলুন আপনি আমি মিলে আঁকি যে এরকম একটা আয়তন হলে বেশ সুন্দর হয়, আর ম্যাপ দেশটা এইরকম আকৃতি হলে সুন্দর হয়, ঠিক আছে, হয়ে গেল ভূগোলের দিক থেকে। এবারে ভেতরে দেশটা কেমন, তখন আমরা যদি ভাবতে চাই যে বেশ একটু শস্য শ্যামলা হবে, আর তাতে বেশ খনিজ পদার্থ থাকবে, আর হচ্ছে মানুষগুলো বুদ্ধিমান হবে কিন্তু অতিরিক্ত দাম্ভিক হবে না, এই দেশের প্রচুর শক্তি থাকবে কিন্তু আগ্রাসী হবে না, অন্য দেশের সঙ্গে ফসফস ফসফস করবে না। তাহলে এমন একটা দেশ চাই যে কিনা শস্যে খনিজে সম্পদশালী, আবার একই সঙ্গে মানবীয় সম্পদেও সম্পদশালী। অ্যান্ড বিলিভ মি, সেই দেশের নাম ভারতবর্ষ। সেই দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে সেই স্বপ্নের দেশ। এখানে যদি কেউ হাত তুলে বলেন যে বলছেন কি আপনি, তাহলে এই দেশে চোরছাচর নেই, ডাকাত গুন্ডা বদমাইশ নেই? উত্তর হচ্ছে অবশ্যই আছে। কিন্তু দেশের যে সার্বিক চরিত্র যদি কেউ ভেবে দেখেন, আমরা অন্য দেশকে গ্রাস করতে যাই না। এখনকার দিনে 2026-এ ইলেকশনের মুখোমুখি দেশের সম্বন্ধে কেউ বললেই বলবে ও উনি বোধহয় ওই পার্টির হয়ে কথা বলছেন, রাজ্যের সম্বন্ধে বললে বলবে উনি এই পার্টির হয়ে কথা বলছেন। এ পোলারাইজড হয়ে গেছে, একটা নোংরা অশিক্ষিত জায়গা। সেটা হচ্ছে আমি আমার রাজ্যের ভালো চাইবো, সব কটা রাজ্যের ভালো চাইবো, দেশ ও মাতৃকার ভালো চাইবো। আমি কেন একটা রাজনৈতিক দলের মতো বা কয়েকটা দলের মতো পোলারাইজড হতে যাব, কোন দুঃখে? সেইখান থেকে ভাবছি আমাদের ভারতবর্ষ নামক যে অস্তিত্ব, সব কটা রাজ্যকে নিয়ে সে খিলখিল করে হাসতে চাইছে। কিছু দুরভিসন্ধিযুক্ত মানুষের জন্য একটু চাপা রয়েছে, কিন্তু আমাদের সেই পথ, সেই ভবিষ্যৎকে নির্মাণ করতে হবে। তার কারণ এই দেশের মধ্যে অপূর্ব মানব সম্পদ আছে। অনেকেই বলেন যে এই শহর থেকে একটু দূরে যদি যাওয়া যায়, শহর থেকে একটু দূরে, যত তুমি শহর থেকে দূরে যাবে, সে তুমি একটা 7 সিটার গাড়ি করে যাও, তুমি বাসে করে যাও, তোমার 2 হুইলার নিয়ে যাও, যেভাবে ইচ্ছে যাও, তুমি শহর থেকে যত দূরে যাবে দেখবে লোকের হৃদয়বত্তার তত বিকাশ হচ্ছে। শহরের লোকগুলো খারাপ নয়, কিন্তু অনেক চাপের মধ্যে গুটিয়ে থাকে, কুটিল হয়ে থাকে। তারই পূর্বপুরুষ তো রয়েছে দেশে, মানে গ্রামের দিকে। গ্রামের দিকে তুমি যত যাবে দেখবে মানবতার কি অপূর্ব বিকাশ, মনুষ্যত্ব রয়েছে। এই ভারতবর্ষের মধ্যে বিরাট মনুষ্যত্ব রয়েছে। ভারত স্বপ্নেও ভাবতে পারে না যে অন্য দেশকে আমরা আগ্রাসন করব, অন্য দেশকে আমরা গ্রাস করব, সেখানকার মেয়েদের মারব, ছেলেদের মারব, শিশুদের ছি কানে আঙুল দিতে ইচ্ছে করে। অথচ ভারতবর্ষের ছেলেদের এবং মেয়েদের মধ্যে এমন প্রতিভা, তারা আমেরিকার কাজ খেয়ে নিচ্ছে। একরকম আমেরিকার থেকে ভারতবর্ষের ছেলেদের মেয়েদের কাজ দেওয়া হচ্ছে যে তুমি মেদিনীপুরে হোক বসে বা মহারাষ্ট্রে হোক, তুমি বসে কাজ করো এবং আমরা তার জন্য তোমাকে পেমেন্ট করব। ভারতবর্ষের ছেলেদের সেই ছেলে মেয়েদের সেই মেধাবুদ্ধি রয়েছে, অপূর্ব শক্তি রয়েছে। এবং যে বললাম জেন জি, জেন আলফা এবং 28 বছর, দ্য মিডিয়ান এজ অফ 28 ইয়ার্স, ভারতবর্ষ প্রচণ্ড শক্তিশালী। এই শক্তিশালী ভারতবর্ষকে আমাদের মনে মনে আনতে হবে এবং যুব সম্প্রদায়ের মধ্যে থেকে নতুন ভাব, যে ছেলেরা মেয়েরা আমার কথা শুনছো, ইউটিউবে এটা যাবে এই বক্তৃতা পরে, যারা এই কথা শুনবে তাদের কাছে আমার এই আবেদন, আ দিয়ে আদেশ হয়, আদেশ নয়, আ দিয়ে আবেদন। সেটা হচ্ছে এই কথার মধ্যে যতটুকুনি হৃদয়ে নেবে ততটুকুনি এই বক্তৃতা সার্থক। এই বক্তৃতা তো হাততালি পাওয়ার জন্য বক্তৃতা নয়, এই বক্তৃতা হচ্ছে যে চলো সবাই মিলে একটা রাস্তা একটু এলোমেলো হয়ে গেছে, সেই রাস্তাটাকে ঠিক করে নিই, সেই উদ্দেশ্যে মত বিনিময়। এবং সেইখানে আমরা ভাবতে চাইব
যে নতুন ভারতকে গঠন করতে হবে, অ্যান্ড দ্যাট মাস্ট স্টার্ট উইথ ইউ 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 অ্যান্ড মি। অন্য কে কী করে দেবে সেটা ভেবে লাভ নেই। সেটা যারা ভাবে তাদেরকে বুড়োটে বলে। সেই বুড়োটে লোকটার বয়স 81 হতে পারে, সেই বুড়োটে লোকটার বা ছেলেটার বয়স 18 হতে পারে। মনের দিক থেকে মানুষ বুড়িয়ে যায়, আমরা সেটা বুড়িয়ে যাব না। আমরা ভাবতে চাইবো যে নতুন দেশ গড়ব, নতুন সমাজ গড়ব, এবং সেটা আমাকে দিয়ে তৈরি হবে। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করব, আমি অনেক লেখাপড়া করব, কিন্তু আমার ঘরের যে চালটা আসছে, যে ডালটা আসছে, যে সবজিটা আসছে, সেটা যারা উৎপাদন করেন তাদেরকে বাবা মায়ের মতো ভাবতে শিখব, এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্যে আমার সমস্ত অধীত বিদ্যাকে আমি প্রয়োগ করব। এই যদি ভাবে, যে কটা ছেলে মেয়ে ভাববে তাদের দেশকে পেছনে ফেলে রাখে, এরকম কারোর সাধ্য নেই। সুতরাং আমরা এই লক্ষ্যে ভাবব। স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রীরামকৃষ্ণ, শ্রী অরবিন্দ প্রমুখ যে সমস্ত দেশনায়ক, যে সমস্ত মহামানব এবং মহামানবী, তাদের পথে ভাবনা চিন্তা করতে চাইব, এবং ভাববো যে নতুন দেশ গঠন করব, সমাজকে নতুন পথে আমরা এগিয়ে নিয়ে যাব। শেষ করব ডক্টর এপিজে আব্দুল কালামের একটি কাহিনী দিয়ে। সেটি হচ্ছে, কাহিনী মানে আমি তাকে নিজের চোখে দেখেছি, আমি তার অধীনে কাজ করেছি ডিফেন্স R&D ল্যাবরেটরিতে বা DRDOতে, ডিফেন্স R&D অর্গানাইজেশনে। ডক্টর কালাম, তিনি ভারতবর্ষের মিসাইল প্রযুক্তির জনক বললেও অত্যুক্তি হয় না। সেই তিনি একটা মিসাইল তৈরির পেছনে যা আছে সেগুলোকে হাতের 5 আঙুলের মতো জানেন, আবার একই সঙ্গে মানুষকে ভালোবাসেন। আমি নিজেও বুঝতে পারিনি, আমি শুনেছিলাম ওনার সম্পর্কে যে উনি মানুষকে ভালোবাসেন, কিন্তু এই ঘটনা আমার দৃষ্টিগোচর হওয়ার আগে আমি অতটা বুঝতেই পারিনি। আমি ভেবেছি লোকে শ্রদ্ধা করে বলে বোধহয়। একটা ল্যাবরেটরিতে, একটা গবেষণাগারে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল, যে সেখানে একটা জিনিস তৈরি করা হয়েছে একটা মিসাইলের জন্য, যে জিনিসটা হচ্ছে যে খুব লাইট ওয়েট, তার ওজন খুব কম, কিন্তু খুব শক্তিশালী। কোনো মিসাইলের একটা কম্পোনেন্টের জন্য দরকার যে খুব শক্তিশালী হবে, টাফ মেটেরিয়াল, কিন্তু বাপু খুব একটা ভারী হলে চলবে না মিসাইলের। সো ইট হ্যাজ টু বি টাফ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ টু বি লাইট ওয়েট। সেইটা যে গবেষণাগারে উদ্ভাবন করা হয়েছিল, সেখানে ওনাকে সসম্মানে আহ্বান জানানো হয়েছিল। যেমন এখন উদ্বোধন হয় না ফিতে কেটে, ওইরকমভাবে ঠিক ছিল না, কিন্তু উনি আসবেন, ওনার সামনে এটা দেখানো হবে, উনি হেড, সুতরাং উনি আনন্দ করবেন, সেটাই আমাদের প্রাপ্তি। হলো তাই, কিন্তু তারপরে যেটা হলো সেটা অভাবনীয় ছিল। সেটা হচ্ছে, উনি যখন দেখলেন যে এই মেটেরিয়ালটা হালকা কিন্তু এত স্ট্রং, উনি বললেন একজনকে যে আচ্ছা, এই মেটেরিয়ালটা ওদের জন্য ব্যবহার করা যায় না? ওদের জন্য মানে কি? আর্মি, নেভি, এয়ারফোর্স? না না, ওইসব নয়, ওগুলো তো আছেই। বলছেন যে স্প্যাস্টিক ছেলে এবং মেয়ে যাদের পায়ের সমস্যা রয়েছে, তারা যে ক্রাচটা নিয়ে হাঁটে, ওইটা বেজায় ভারী। এক সময় একটা বাচ্চার থেকে ওইটা ভারী ছিল আগে। ডক্টর কালামের মাথার মধ্যে এসছে যে এই যে আজকে এরা আমাকে নিমন্ত্রণ করে আনলো, আমাকে এত সম্মান দিচ্ছে, ঠিক আছে, ওদেরও আনন্দ হচ্ছে, কিন্তু এই হালকা জিনিসটা দিয়ে ওদের ওই ক্রাচ তৈরি করা যায় না? অ্যান্ড দ্যাট গেভ রাইজ টু টেকনোলজি কল্ড FRO। ওইটা ফাইবার রিইনফোর্সড অর্থোসিস, সেটা দিয়ে ওই ক্রাচ তৈরি হলো, যেটা কিনা ছেলে মেয়েদের যারা হাঁটতে পারে না, সেই তাদের জন্য এখন বলা হয় দিব্যাঙ্গ, দিব্য অঙ্গ। এখন দিব্য অঙ্গ, সেটাকে কতটা আমরা মানুষ চোখে আনতে পারি জানি না, কিন্তু এই প্রসঙ্গটা যে দিব্য প্রসঙ্গ, তাতে কোনো সন্দেহ নেই। সেখানে আমরা দেখছি যে ওই ক্রাচ নিয়ে সেই ছেলেমেয়েরা, এবং ডক্টর কালামকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল পরপর আপনি কি খেতে ভালোবাসেন, আপনি কি এটা ওটা, ওই র্যাপিড ফায়ার যেরকম হয়, একজন কম বয়সী জার্নালিস্ট জিজ্ঞেস করছিলেন, আর উনি ওরকম দুমদুম করে উত্তর দিতে পারছিলেন না, সম্ভব নয়, উনি আস্তে আস্তে উত্তর দিচ্ছিলেন। সিরিয়াস আলোচনার শেষে এরকম তারপরে ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কী? তখন উনি বলছেন, না হলে উনি নিজের কথা বলবার মানুষ ছিলেন না, উনি বলছেন যে আমি একবার ওরকম একটা হালকা মেটেরিয়াল এর সন্ধান করছিলাম, তারপর বিজ্ঞানীরা সবাই করলেন, করে ওই ক্রাচ তৈরি হলো ছেলে মেয়েদের জন্য, আর আমি একটা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম যেখানে অনেক ছেলে মেয়েকে ওইটা বিনামূল্যে উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে, তখন একটা মেয়ে যে কিনা ওইটা উপহার পেয়েছে সেই দিন, ওই মেয়েটা ওই ক্রাচটা নিয়ে যাচ্ছিল, আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ওই মেয়েটি একটু আমার দিকে ঘাড় ফিরিয়ে অল্প একটু হেসেছিল, সেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এইটা যিনি বলছেন ডক্টর কালাম, আমরা ভাবছি যে ওই যে ক্রাচ নিয়ে চলা মানে কষ্ট করে চলা। আর আজকে বিধানবাবুরা যে বিষয়টা রেখেছেন, কোন পথে আজ চলছে সমাজ, আসল চলাটা ঠিক ক্রাচ নিয়ে ওপরে নির্ভর করে না,
ওর জন্যে চলাটা কোনো রকমভাবেই প্রতিবন্ধক হয় না যদি আমাদের মধ্যে সেই স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নকে রূপায়িত করবার প্রতিজ্ঞা থাকে, যেটা ডক্টর কালামের ছিল। এবং আমি বিশ্বাস করি এই সভাস্থলে আমরা যখন শুনছি, আমরা যখন করতালি দিচ্ছি, তখন সেই সেন্টিমেন্ট, সেই টেম্পারামেন্ট আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। ফলে সমাজ যতই ক্রাঁচ নিয়ে চলুক না কেন, আমরা এই সমস্ত নোবেল থটকে বিশ্বাস করে উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এই চিন্তা, এই আশা এবং এই আকাঙ্ক্ষা নিয়ে শেষ করব। ধন্যবাদ, নমস্কার।